অন্বেষা যারা শুনছেন তাদের সবাইকে স্বাগত জানাই। আজকের অনুষ্ঠানে আমরা বিজ্ঞানের খবর তো শুনবই, কিন্তু একই সঙ্গে আমরা জানব কৃষিকাজের ক্ষেত্রে এমন এক বৈজ্ঞানিক উন্নতি সম্পর্কে যা গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়নকে কমিয়ে দেওয়ার আশ্বাস দেয়। কী বিষয় সেটা অবশ্যই জানব আজকের অনুষ্ঠানে। তবে শুরু করব বিজ্ঞানের টুকরো খবর দিয়ে। কৃত্রিম কোষ বানিয়ে দেখালেন মার্কিন বিজ্ঞানীরা। জীবন্ত কোষের সঙ্গে তুলনা করলেও এই কোষকে অবশ্য জীবন্ত বলতে রাজি নন বিজ্ঞানীরা। প্রাণহীন অথচ কৃত্রিম কোষ যে কোনো জীবিত কোষের মতো বেড়ে উঠতে পারে, খাদ্য খায়, বংশবৃদ্ধিও করে। আমেরিকার মিনেসোটা বিশ্ববিদ্যালয়ের গবেষকরা এই কোষ তৈরি করেছেন। জীববিজ্ঞানের জগতে এটি এক যুগান্তকারী ঘটনা। প্রাণহীন ওই কৃত্রিম কোষের নাম স্পাড সেল। গবেষণার নেপথ্যে থাকা বিজ্ঞানী দলের প্রধান কেট আডামালা জানিয়েছেন, কোষের গতিবিধি সংক্রান্ত গবেষণা এতদিন সীমাবদ্ধ ছিল শুধুমাত্র জীববিদ্যার পরিসরে। এখন তা রসায়নের গণ্ডির মধ্যে এলো। এতে প্রমাণ হয় যে জীবিত কোনো কিছুর মৌলিক কয়েকটি বৈশিষ্ট্য, যেমন বেড়ে ওঠা বা বংশবৃদ্ধি করা, তার জন্য কোনো জাদুবলের প্রয়োজন হয় না। জানা যাচ্ছে ওই স্পাড সেল মূলত চর্বি বা লিপিড দিয়ে তৈরি। ভিতরে রয়েছে প্রোটিন আর রাইবোজোম। বিজ্ঞানের খবর শুনলেন। আমরা রয়েছি সাপ্তাহিক বিজ্ঞান পত্রিকা অন্বেষায়। আমরা সবাই জানি গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন কিভাবে আমাদের চারপাশের প্রকৃতির ভারসাম্যকে নষ্ট করছে। আমরা জানি কিভাবে ঝড়ের তাণ্ডব বাড়ছে, আমরা জানি কিভাবে হঠাৎ করে খরা হচ্ছে, হঠাৎ করে বন্যা হচ্ছে। প্রভাবগুলো সম্পর্কে আমরা অসচেতন এমন নই, কিন্তু সেটাকে কমানো যায় কি করে, অর্থাৎ গ্লোবাল ওয়ার্মিংয়ের ক্ষেত্রে হ্রাস টানা যায় কি করে, সে ব্যাপারে খুব যে কিছু আমাদের জানা আছে তা নয়। বৈজ্ঞানিকরা মাঝে মাঝে আমাদের কিছু কিছু সমাধানের কথা জানাচ্ছেন। তার মধ্যে একটি যেটি আমাদের কাছে পৌঁছেছে, সে কাজটি হয়েছে লন্ডনের ইম্পেরিয়াল কলেজে। তার সঙ্গে জড়িত আছে আরও অনেক বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। গবেষক দলের নেতৃত্বে ছিলেন ডক্টর অর্ণব মজুমদার। তিনি ইম্পেরিয়াল কলেজ লন্ডনের ডিপার্টমেন্ট অফ লাইফ সায়েন্সেসের গবেষক অধ্যাপক, এবং তাদের গবেষণাটি প্রকাশিত হয়েছে অ্যাডভান্স সায়েন্স জার্নালে। কী বিষয় সেটা জানার জন্য কিছু প্রশ্ন আমরা রেখেছিলাম তার কাছে। যেমন প্রথমেই আমাদের জানার যে লক্ষ্য ছিল সেটা হচ্ছে এই গবেষণা কী জন্য, কি করতে চায় এই গবেষণা। আমরা জানি যে গ্লোবাল ওয়ার্মিং এমন একটা প্রবলেম যেটা শুধুমাত্র এখন বর্তমানে নয়, প্রায় বিগত 1-2 দশক ধরে এটার উপরে বহু সায়েন্টিস্টরা কাজ করে আসছেন, এটাকে কমানোর চেষ্টা করে আসছেন। কিন্তু গ্লোবাল ওয়ার্মিং বলতেই মানুষের মনে প্রথম যে ধারণাটা আসে যে কলকারখানা থেকে হোক বা গাড়ির ধোঁয়া থেকে হোক, যে পরিমাণ গ্যাস এনভায়রনমেন্টে মিশছে সেখান থেকে গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে। নিঃসন্দেহে সেটা একটা প্রাইমারি সোর্স, কিন্তু যেটা মানুষ সাধারণত উপেক্ষা করে যায় বা হয়তো অনেকে জানেও না, সেটা হচ্ছে যে কৃষি জমি, এগ্রিকালচারাল ল্যান্ড, কৃষি জমি থেকে প্রত্যেক বছরে কয়েকশো কোটি টন কার্বন ডাইঅক্সাইড কিন্তু আমাদের অ্যাটমসফিয়ারে মিশছে। এই যে একটা হিউজ পরিমাণ কার্বন ডাইঅক্সাইড শুধুমাত্র কৃষি জমি থেকে বাতাসে মিশছে, এইটা অনেক ক্ষেত্রেই আমরা উপেক্ষা করে যাই, আমরা অনেক ক্ষেত্রেই বুঝতে পারি না। আমাদের এই বর্তমান প্রজন্মে যেভাবে এই গ্লোবাল ওয়ার্মিং বেড়ে চলেছে তাতে কার্বন ডাইঅক্সাইড একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে। আর আমাদের যে কোনোভাবেই হোক এই কার্বন ডাইঅক্সাইডের যে এমিশনটা বা রিলিজটা মাটির থেকে, এটাকে কমাতে হবে। ডক্টর অর্ণব মজুমদার আমাদের বোঝালেন নো টিলেজ, বিনা কর্ষণের পদ্ধতি সম্পর্কে। আমাদের যে কাজটা, যে রিসার্চটা আমরা বিগত কয়েক বছর ধরে করে এসেছি, তার মূল উদ্দেশ্যই ছিল যে কিভাবে কৃষি জমি থেকে এই কার্বন ডাইঅক্সাইডের রিলিজটাকে কমানো যায়। মাটির মধ্যে আমরা জানি যে প্রচুর পরিমাণে মাইক্রো অর্গানিজমস থাকে, ব্যাকটেরিয়া থাকে, ফাঙ্গাস থাকে, আরও অনেক ধরনের মাইক্রো অর্গানিজমস থাকে, জীবাণু থাকে। এবার যখনই মাটিটা খোঁড়া হয় তখনই কি হয় যে আমাদের এই মাইক্রো অর্গানিজমসদের কন্টেন্টটা অনেক বেড়ে যায়, মাটির মধ্যে তাদের ডাইভার্সিটিটা
অনেক বেড়ে যায়, এই কন্টেন্টসটা অনেক বেড়ে যায়, যার জন্য এই সাইকেলটা, কার্বন ডাইঅক্সাইড রিলিজের সাইকেলটা অনেক অনেক বেশি বেড়ে যায়। মাটি চষে তারপরে চাষের যে ব্যাপারটা, এটা ধরুন পৃথিবীর প্রায় সমস্ত দেশেই হয়, কিন্তু বিগত প্রায় 2 দশক ধরে আমেরিকার বেশ কিছু জায়গাতে, দক্ষিণ আমেরিকার কিছু দেশে, ইউরোপের কিছু দেশে নো টিলেজ প্র্যাকটিস চালু হয়, এবং সেটা এখনও লোকে সে সমস্ত জায়গাতে প্র্যাকটিস করে আসছে। এই নো টিলেজ ব্যাপারটা কি না, যেখানে চাষ হবে কিন্তু মাটিকে কোনো রকমভাবে ডিস্টার্ব করা হবে না, অর্থাৎ মাটি খোঁড়া হবে না, মাটি না খুঁড়ে চাষ করা। যে প্রসেসটাতে আমরা মাটি খুঁড়ে বা মাটি চষে তারপরে চাষ করি সেটাকে আমরা বলি কনভেনশনাল ডিপ টিলেজ। আর যে ক্ষেত্রে এই মাটিটাকে না খুঁড়ে বা মাটি না চষে চাষ করা হয় সেটাকে আমরা বলি নো টিলেজ। বেশ, এটা না হয় জানলাম, কিন্তু কর্ষণ অর্থাৎ টিলেজ যেখানে আছে তার সঙ্গে বিনা কর্ষণের তুলনাটা সেটা কীরকম হবে? নো টিলেজের ক্ষেত্রে যেটা পজিটিভ ব্যাপার সেটা হচ্ছে যে এই কার্বন ডাইঅক্সাইড রিলিজটা অনেক কমে যায়, কারণ যেহেতু মাটিকে ডিস্টার্ব করা হয় না কোনো রকমভাবেই, তাই মাটির উপরের লেয়ারটা আস্তে আস্তে সলিডিফাই হতে থাকে, আস্তে আস্তে শক্ত হতে থাকে, জমতে থাকে, এবং যার জন্যে কার্বন ডাইঅক্সাইডের রিলিজটা হয় না। এবং এই গ্লোবাল ওয়ার্মিংয়ের কমানোর জন্য অনেকেই বলেন যে নো টিলেজটা ভালো। কিন্তু এক্ষেত্রে যে প্রবলেমটা হয় যে যেহেতু মাটি খোঁড়া হচ্ছে না, তার ফলে কি হয় যে মাটির মধ্যে যে সমস্ত রকম পুষ্টিকর পদার্থ থাকে, নিউট্রিয়েন্টস যেগুলো থাকে, সেগুলো ভালো করে মিশতে পারে না। মাটিটা যদি শক্ত হতে থাকে ক্রমশ, তাহলে মাটির মধ্যে থাকা নিউট্রিয়েন্টগুলো ভালো করে মাটির সাথে মিশবে না, এবং যার জন্য ফসলের গুণগত মানও কমে যাবে এবং ফসলের কোয়ান্টিটি সেটাও কমে যাবে, পরিমাণটাও কমে যাবে। এইটা হচ্ছে নো টিলেজের নেগেটিভ সাইড। টিলেজ যেটা, কনভেনশনাল টিলেজ যেটা, সেটাতে যেমন নেগেটিভ সাইড হিসেবে আমাদের কার্বন ডাইঅক্সাইডটা রিলিজ হয়, কিন্তু যেহেতু মাটিটা সেখানে খোঁড়া হয় তার ফলে কি হয় যে নিউট্রিয়েন্টের মিক্সিংটা খুব ভালো হয় এবং তাতে মাইক্রোবসের গ্রোথটা খুব ভালো থাকে, যার জন্য ওভারঅল যে কোনো ফসলের গ্রোথ, কোয়ান্টিটি, ইল্ড, কোয়ালিটি সবই খুব ভালো থাকে। এটা হলো এই নো টিলেজ আর কনভেনশনাল টিলেজের পজিটিভ আর নেগেটিভ দুটো সাইড। ফারো টিলেজ আমাদের কাছে নতুন একটা পরিভাষা, কি বিষয় সেটা? এবারে প্রবলেম যেটা হয় যে যখনই একটা গ্রুপ অফ সায়েন্টিস্ট বা বৈজ্ঞানিকরা যখন বলেন যে এখানে যদি গ্লোবাল ওয়ার্মিংকে আমরা কনসিডার করি তাহলে আমাদেরকে নো টিলেজটা অ্যাপ্লাই করতে হবে, আবার যদি আমরা দেখি যে আমাদের ফসল বেশি ফলাতে হবে, কারণ যে পরিমাণ জনসংখ্যা বাড়ছে আমাদেরকে ফসল ফলাতেই হবে, কিছু করার নেই, তো সেক্ষেত্রে ফসল বেশি ফলাতে গেলে আমাদেরকে কনভেনশনাল টিলেজ বা যেভাবে আমরা এতদিন ধরে চাষ করে এসেছি যুগের পর যুগ ধরে সেইভাবেই করতে হবে। তো তাহলে এই দুটো যে প্রসেস, দুটোই কিন্তু দেখা যাচ্ছে যে খুব একটা ভালো আমাদের জন্য নয়। তাহলে এর থেকে বাঁচার রাস্তাটা কি? এই বাঁচার রাস্তা কি, এইটা ভাবার ক্ষেত্রেই আমরা অনেক রকম চিন্তাভাবনা করেছি, অনেক রকমভাবে ল্যাবে পরীক্ষা করেছি, আমাদের ফিল্ড ট্রায়াল অনেক রকম করেছি, তারপরে আমরা ফাইনালি একটা প্রসেস ডেভেলপ করেছি। এটা একদমই নতুন একটা প্রসেস, বিশ্বে প্রথম এই রকম ধরনের একটা প্রসেস মানে ডেভেলপ করা হয়েছে, যেটা শুধুমাত্র ল্যাবে নয়, একদম ডিরেক্ট ফিল্ডে, মাঠের জমিতে চাষ করে আমরা এটা দেখেছি যে এটা কতটা কার্যকরী। আর এই বিশেষ যে প্রসেসটা সেটাকে আমরা নাম দিয়েছি ফারো টিলেজ। ধরুন একটা চওড়া মিড বেড আমরা বলি, বা মাঝখানের যে অংশটাতে আমাদের মেন ফসল ফলানো হবে সেটা প্রায় 4 ফুট মতো যদি একটা জায়গা থাকে, সেই ওই 4 ফুট জায়গার পাশাপাশি দু সাইডে দুটো 1 ফুট চওড়া নালার মতো কেটে দিতে হবে। তাহলে কি হচ্ছে যে দু সাইডে দুটো নালার মতো থাকছে 1 ফুট চওড়া, আর মাঝখানের যে জমিটা থাকছে প্রায় 4 ফুট থেকে 5 ফুট চওড়া মতো, সেইখানটাতে আমরা চাষ করব। কিন্তু যে জায়গাটাতে চাষ করা হবে, ওই 4 ফুটের বা 5 ফুটের যে জায়গাটা যেটাতে চাষ করা হবে, সেটা লম্বায় অনেকটা হতে পারে, আমি জাস্ট চওড়ার ক্ষেত্রে বলছি, লম্বায় হয়তো অনেকটাই হতে পারে, 20 ফুট 25 ফুট, যতটা যার জমি রয়েছে। ওই মাঝখানের জায়গাটা কোনোভাবে ডিস্টার্ব করা হবে না, মানে যেমন নো টিলেজের ক্ষেত্রে আমরা করে থাকি যে সয়েলকে ডিস্টার্ব করা হচ্ছে না, কিন্তু সাইডের যে দুটো নালা মতো থাকছে যেটাকে ফাড়ো বলা হয়, সেইটাকে আমরা 2 থেকে 3 দিন পর পর কিন্তু একবার করে একটা কোনো লাঙল দিয়ে হোক বা হাতের কোনো ছোট একটা যন্ত্র দিয়ে হোক, আমরা জাস্ট ওটাকে, মাটিটাকে একবার করে একটু খুঁড়ে নিতে পারি, একটু চালিয়ে নিতে পারি, যার জন্য কি হবে, নালার মধ্যে যে মাটিটা সেটা কিন্তু সমানে মিক্স হতে থাকবে, আর নালাটা সবসময় জলে ভর্তি থাকবে। এটাতে করে কি হচ্ছে যে মাঝখানের জমিটা যেটাতে আমরা ডিস্টার্ব করছি না সয়েলকে,
সেই জমির মধ্যেও কিন্তু জল আর নিউট্রিয়েন্ট পর্যাপ্ত পরিমাণে পৌঁছাচ্ছে। সেটা কিভাবে পৌঁছাচ্ছে না, ওই নালার ভেতরে যে সবসময় জল থাকছে এবং নিউট্রিয়েন্টের মিক্সিংটা মেনটেন হচ্ছে, ওটা মাটির ভেতর দিয়ে সমান্তরালভাবে পাস করতে থাকে। যে ফসলগুলো আমরা মাঝখানের ওই জায়গাটাতে ফলাচ্ছি তার গুণগত মানও সেম একই রকম থাকছে, কিন্তু আমাদের ওই মাঝখানের জমিটাকে ডিস্টার্ব না করার জন্য কার্বন ডাইঅক্সাইডের রিলিজটা অনেকটা কমে যাচ্ছে। ডক্টর অর্ণব মজুমদার এবং সহ গবেষকদের যে কাজ, যে অনুসন্ধান, তার মাধ্যমে আমরা কি কি জানলাম, কি কি পেলাম? এবার আমাদের এই যে রিসার্চের যে কাজটা, এখানে আমরা এই 3 রকমের প্রসেসটাকেই পাশাপাশি করে দেখেছি যে কোন প্রসেস থেকে কতটা পরিমাণে কার্বন ডাইঅক্সাইড আমাদের বেরোয়। এই 3 রকমের যে প্রসেস, নো টিলেজ, আমাদের নিজেদের ডেভেলপ করা ফারো টিলেজ এবং কনভেনশনাল ডিপ টিলেজ, এটাতে দেখা গেছে যতটা একটা কনভেনশনাল টিলেজ থেকে কার্বন ডাইঅক্সাইড রিলিজ হতে থাকে তার অর্ধেকেরও বেশি কার্বন ডাইঅক্সাইড কিন্তু মাটিতেই আটকে যাচ্ছে এই আমাদের ফারো টিলেজটাকে অ্যাপ্লাই করার জন্য। অর্থাৎ প্রায় 50 থেকে 60% কার্বন ডাইঅক্সাইডের যে এমিশন, যে রিলিজটা, সেটা কিন্তু আমরা ফারো টিলেজের মাধ্যমে আটকে দিতে পারছি। অথচ যে নিউট্রিয়েন্টের মিক্সিংয়ের জন্য যে ফসলের যে উৎপাদনটা, সেটা কিন্তু আমাদের একই রকমভাবে মেনটেন থাকছে, যেটা আমরা সাধারণভাবে চাষ করে যেরকম পাই। নো টিলেজের মতো অতটা কমে যাচ্ছে না, মেনটেন থাকছে আমাদের ফসলের পরিমাণ এবং কোয়ালিটিও। আর বিভিন্ন ধরনের যে নিউট্রিয়েন্ট আমরা বলছি, আপনার নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, জিঙ্ক, যেগুলো প্রত্যেক ধরনের ফসলের জন্য দরকার পড়ে, এগুলো প্রত্যেকটাই কিন্তু মাটির মধ্যে অলরেডি থাকে। নো টিলেজের ক্ষেত্রে সেটা কিন্তু যে প্লান্ট, গাছ কিন্তু সেটাকে মাটির থেকে নিতে পারে না, কারণ যেহেতু জমিটা শক্ত হয়ে যায়। আমাদের এই ফারো টিলেজের ক্ষেত্রে কি হচ্ছে যে ওই জল আর মিক্সিংয়ের জন্য নালার থেকে কন্টিনিউয়াসলি ট্রান্সফার হয়ে যায় প্লান্টের মধ্যে, প্লান্ট খুব ইজিলি সেটাকে আপটেক করতে পারে। তার জন্য আমাদের মাঝখানের জমিটাকে ডিস্টার্ব করার আর দরকার পড়ে না। আমরা প্রধানত ধানের উপরে কাজ করেছি। সেই ধান গাছের নিজস্ব যে শারীরবৃত্তীয় ব্যবস্থা, সেইগুলো কিন্তু অনেকটা ডেভেলপড আমাদের নো টিলেজ প্র্যাকটিসের থেকে। আর এই যে ফিজিওলজিক্যাল ডেভেলপমেন্ট যেটা আমাদের ফারো টিলেজে যেটা আমরা পেয়েছি, সেটা কিন্তু একদম প্রায় কনভেনশনাল টিলেজের মতনই। মানে যেভাবে আমরা চাষ করে আমাদের গাছের গ্রোথ আমরা দেখতে পাই, সেই রকমই গ্রোথ আমরা দেখতে পেয়েছি একদম ভেতর থেকে। মানে যেখানে আন্তঃকোষীয় বিভিন্ন সমস্ত সেগমেন্ট প্লান্টের ক্ষেত্রে আমরা দেখি, সেইগুলোতে আমরা দেখেছি। আমরা জিনের এক্সপ্রেশন চেক করেছি, যে বিভিন্ন ধরনের জিনের এক্সপ্রেশন প্লান্টের মধ্যে কি হচ্ছে এই 3 ধরনের টিলেজ প্র্যাকটিসেসের ক্ষেত্রে, সেটাও আমরা চেক করে দেখেছি যে আমাদের ফারো টিলেজ অনেক বেটার কাজ করছে, কারণ যেহেতু 2 ধরনের টিলেজেরই একটা বেনিফিট থেকে এটাকে ডেভেলপ করা হয়েছে, তার জন্য প্লান্টের জিন খুব ভালোভাবে এখানে কাজ করছে। জীবাণুরা ধরে রাখছে কার্বন ডাইঅক্সাইডকে। এই গবেষণার ক্ষেত্রে এটাও একটা বাড়তি পাওনা, বাড়তি জ্ঞান। তার সাথে সাথে মাটির মধ্যে যে এই যে মাইক্রোবগুলো থাকছে, মাইক্রোবিয়াল কমিউনিটি যেগুলো থাকছে, সেই ডাইভার্সিটিটাও খুব ভালো মেনটেন হচ্ছে। কোষীয় লেভেলে যে সমস্ত অ্যানালিসিস যেগুলো করা হয়ে থাকে, মাইক্রোবায়োলজিস্টরা যেগুলো করে থাকেন, আমরা সেগুলো সমস্ত কিছু করেছি এবং সেখান থেকে আমরা পেয়েছি যে এই নতুন যে ফারো টিলেজটা, এটা কিন্তু খুব ভালো রকমভাবে সয়েলের মধ্যে যে সমস্ত বেনিফিশিয়াল মাইক্রোবিয়াল কমিউনিটি রয়েছে তাদেরকে প্রমোট করছে, তাদের গ্রোথকে হ্যাম্পার করছে না। শুধু তাই নয়, আমরা এটাও দেখেছি যে যেহেতু এই ফারো টিলেজটাতে মাটির একটা পার্টে, মানে মাঝখানের মিড বেডটাতে জমিকে ডিস্টার্ব করা হচ্ছে না, তো সেই ক্ষেত্রে ওই জায়গাতে যে সমস্ত ব্যাকটেরিয়ারা থাকে তারা কিন্তু খুব ভালো কার্বন ডাইঅক্সাইডটাকে ধরে রেখে দিচ্ছে মাটির মধ্যেই। কিছু মডেলিংয়ের থ্রু দিয়ে, কিছু মলিকিউলার লেভেলের অ্যানালিসিসের থ্রু দিয়ে আমরা যেটা বুঝতে পেরেছি যে এই সমস্ত মাইক্রোবসগুলো খুব ভালো রকমভাবে কার্বন ডাইঅক্সাইডের রিলিজটাকে হতে দিচ্ছে না, এন্ট্রাপ করে দিচ্ছে। সেটা যে শুধুমাত্র মাটির গুণ হিসেবে তা নয়, যেখানে মাইক্রোবস ভালো গ্রো করে সেখানে প্লান্টের সাথে মাইক্রোবসের একটা ভালো সম্পর্ক মেনটেন থাকে। সেই রকম কন্ডিশনে এই সমস্ত মাইক্রোবসগুলো কিন্তু খুব ভালো রকমভাবে কার্বন ডাইঅক্সাইডের রিলিজটা হতে দিচ্ছে না, সেটাকে এন্ট্র্যাপ করে রাখছে। সবশেষে ডক্টর অর্ণব মজুমদার ব্যাখ্যা করলেন কোন জায়গায় তারা গবেষণার কাজটি করেছেন এবং তারপরে এই বিষয়টি নিয়ে তারা কিভাবে প্রচার সংগঠিত করছেন।
এই পুরো যে কাজটা সেটা আমরা পশ্চিমবঙ্গের নদিয়া জেলার বেশ কতগুলো জায়গাতে ফিল্ড ট্রায়াল করে, মাঠের অনেকটা জায়গাতে ফিল্ড ট্রায়াল করে করে আমরা এটা দেখেছি। প্রায় 2 বছর ধরে এই কাজটা করা হয়েছে এবং এই পুরো যে কাজটা, সেই পুরো কাজটার যে পরিচালনার দায়িত্বটা সেটা আমার উপরে ছিল। আমি ইম্পিরিয়াল কলেজ লন্ডন থেকে এটাকে পরিচালনা করেছি এবং এই ইউনাইটেড কিংডমের আরও একটি ইউনিভার্সিটিও আমাদের এই কাজে সাহায্য করেছে, ইউনিভার্সিটি অফ রিডিং, ইউকের মধ্যেই। এছাড়াও ভারতের আরও 5টি ইউনিভার্সিটি এখানে আমাদের এই প্রজেক্টটিতে সাথে ছিল এবং দক্ষিণ কোরিয়ারও একটি ইউনিভার্সিটির এই প্রজেক্টটাতে অংশগ্রহণ করেছিল। টোটাল আমাদের 8টি ইউনিভার্সিটি এবং রিসার্চ ইনস্টিটিউট মিলে এই প্রজেক্টটাকে আমরা করেছি। 2 বছর ধরে এটাকে করা হয়েছে, যার ফলে আমরা একটা বিশেষ ধরনের টিলেজ পদ্ধতি এবং তার যত রকম গুণগত বিশ্লেষণ করা সম্ভব সেগুলো আমরা সবই করেছি। কিভাবে এই প্রসেসটাকে চাষিদের মধ্যে পপুলার করা যেতে পারে তার জন্য সংবাদ মাধ্যমের থ্রু দিয়ে বা মিনিস্ট্রি লেভেলে পলিসি বানানোর থ্রু দিয়ে এগুলোকে আমরা প্রচার করার চেষ্টা করছি। যত মানুষ এটা সম্পর্কে জানবে তত মানুষ এটার উপযোগিতাটা বুঝতে পারবে, সেই নিয়েও আমরা কাজ করছি। শুনলেন ডক্টর অর্ণব মজুমদারের বক্তব্য। ইম্পিরিয়াল কলেজ লন্ডনের ডিপার্টমেন্ট অফ লাইফ সায়েন্সেসের গবেষক ডক্টর মজুমদার আমাদের জানালেন কিভাবে ফারো টিলেজ নিয়ে তারা কাজ করেছেন, বিশ্ব উষ্ণায়নের ক্ষেত্রে এটা কী ধরনের প্রভাব রাখতে পারে, কী ধরনের সদর্থক পরিবর্তন আসতে পারে এবং এটা যাতে চাষিরা গ্রহণ করে তার জন্য কি কি উদ্যোগ তারা নিচ্ছেন। আরও একবার জানাই যে তাঁদের গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছে অ্যাডভান্সড সায়েন্স জার্নালে। অন্বেষা আজ এই পর্যন্তই। শেষ করার আগে আর একবার মনে করাতে চাইব, প্রত্যেক রবিবার সকাল 8টায় আপনারা শুনছেন বিজ্ঞান ধারাবাহিক। কেমন লাগছে জানাতে ভুলবেন না। কথা হবে পরের অন্বেষায়। নমস্কার। এই সঙ্গেই শেষ হলো আজকের সাপ্তাহিক বিজ্ঞান পত্রিকা অন্বেষা। সম্পাদনা মনোজ কর, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস, পরিবেশনায় আকাশবাণী কলকাতা কেন্দ্রের বিজ্ঞান বিভাগ।